নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের পঞ্চম বই বাই দ্য সোর্স অফ সিলভার লেক। আজ পড়ব এর শেষ পর্বটি। আসুন তবে সময় নষ্ট না করে শুরু করি বাই দ্য সোর্স অফ সিলভার লেকের শেষ পর্ব। লেকের উত্তর তীরেই বাড়িটা পছন্দ হলো মার। সব কিছু যেন ছবির মতন সাজানো গোছানো। বাবার মধ্যেই জেগে উঠল গান। অনেক দিন পর বেরিয়ে এলো বেহালাটা। সঙ্গীত শেষ হতেই খুব কাছ থেকে ডেকে উঠল একটা নেকড়ে বাঘ। চমকে উঠল লরা। মা ছুটে গেল গ্রেসকে সামলাবার জন্য। সাদা হয়ে গেছে ক্যারির মুখ, বড় বড় চোখে ভয়। লরা সান্ত্বনা দিল ওকে, ওটা একটা নেকড়ের ড্যাগ গাড়ি। সকালে আস্তাবলের আশেপাশে নেকড়ের পায়ের ছাপও দেখা গেল, যদিও এরপর অনেক দিন আর একটাও নেকড়ের ডাক শোনেনি ওরা এদিকে। শীতের সন্ধ্যায় মেয়েদের নিয়ে গান গায় বাবা। কিভাবে পলকার সুরে নাচতে হয় শেখায় ওদের, কিভাবে ওয়ালয়ের ছন্দে সাড়া দিতে হয় শেখায়। বেশ কিছুদিন পর এক রাতে মায়ের অনুমতি নিয়ে ক্যারিকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল লরা চাঁদনি রাতে বরফের উপর স্লাইড করবে বলে। কোট হুড আর দস্তানা পরে নিয়ে বেরোলো ওরা দুজন। গরম ঘর থেকে বেরিয়েই প্রচন্ড শীতের ধাক্কা খেলো ওরা প্রথমে, কিন্তু একটু পরেই গা গরম হয়ে উঠলো ওদের। ঢাল বেয়ে সরসর করে নেমে যাচ্ছে দুজন, হাত ধরাধরি করে। কয়েক পা দৌড়ে তার চেয়েও বেশি দূরে যাচ্ছে স্লাইডে করে। বাড়ি থেকে অনেকটা দূরেই চলে এসেছে ক্যারি। কান পেতে শোনো লরা, দেখো কিরকম নিস্তব্ধ চারিদিক। শূন্য লরা। তারপর ছুটলো আবার। মুক্তির স্বাদ আছে এ ছোটায়। এভাবে চলতে চলতে লেকের আরেক পাড়ে চলে এসেছে প্রায়। এমন সময় হঠাৎ চোখ তুলেই দেখতে পেল লরা পাড়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক নেকড়ে। সোজা লরার দিকে তাকিয়ে রয়েছে নেকড়েটা। চাঁদের আলোয় চকচক করছে ওটার গায়ের লোম। চলো ফেরা যাক বলেই ঘুরলো লরা ক্যারিকে নিয়ে। দেখা যাক কে আগে বাড়ি পৌঁছয়। খানিক দৌড়ে খানিক পিছলে চলে, এভাবে ছুটলো লরা যত দ্রুত সম্ভব। ক্যারিও চলেছে ওর সঙ্গে সমান তালে। চলতে চলতেই হাঁপাতে হাঁপাতে ক্যারি বলল, আমিও দেখেছি ওটাকে, নেকড়ে বাঘ, তাই না লরা? কথা বলো না, চাপা গলায় বলল লরা। জলদি পালাও। কান খাড়া করে রেখেছে লরা, কিন্তু পেছনে কোনো পায়ের শব্দই পাওয়া যায়নি। বাড়ির কাছাকাছি এসে ঘোড়ার উপর দিয়ে পেছনে তাকালো লরা। ঠিক কোথাও নেকড়ের চিহ্ন মাত্র আর দেখতে পেল না। এক দৌড়ে বাসায় পৌঁছেই দড়াম করে দরজা লাগিয়ে দিল লরা। লাফিয়ে উঠলো বাবা। কি হয়েছে, এত ভয় পেয়েছো কেন? ওটা তো নেকড়ে ছিল, তাই না লরা? বলল ক্যারি। হ্যাঁ, মস্ত একটা নেকড়ে বাবা। আমি ভেবেছিলাম ক্যারি বুঝি জোরে দৌড়তেই পারবে না, কিন্তু ঠিকই পালিয়ে এসেছি আমরা। কোথায় জিজ্ঞাসা করলো বাবা। কোথায় নেকড়ে? জানি না, বলল লরা। আমাদের পিছু ধাওয়া করেনি ওটা। মা ওদের ভারী জামা কাপড় খুলতে সাহায্য করলো, তারপর বলল একটু জিরিয়ে নিয়ে তারপর কথা বলো। নেকড়েটাকে কোথায় দেখলে? আবার জানতে চাইলো বাবা। ওইদিকে উঁচু পাড়ে, জবাব দিল ক্যারি। এত দূরে গিয়েছিলে তোমরা? অবাক হলো বাবা। তারপর দৌড়ে ফিরে আসতে পেরেছো? আধ মাইলের বেশি হবে, আমি ভাবতেও পারিনি এত দূর চলে যাবে তোমরা। চাঁদের দিকে দেখে যাচ্ছিলাম আমরা, বলল লরা। আর আমি ভেবেছিলাম চলে গেছে ওরা। উফ, এভাবে তোমাদের যেতে দেওয়াটাই উচিত হয়নি আমার। দেখি কাল বেরোবো একবার বন্দুক নিয়ে। খানিক চুপ করে থেকে নিচু গলায় ডাকলো লরা, বাবা, ও বাবা। বলো আধবোতল, তুমি যদি ওটাকে না পাও তাহলে না ভালোই হয়। কেন? অবাক হলো মা। কারণ ও তো কোনো ক্ষতিই করেনি আমাদের, বলো। ইচ্ছে করলেই তো তাড়া করে ধরতেই পারতো। দূর থেকে টানা লম্বা ডাক শোনা গেল এবার নেকড়ের। আরেকটা নেকড়ে উত্তর দিল সে ডাকের। তারপর আবার সব চুপ। পরদিন সকালে নাস্তার পর বন্দুক নিয়ে বেরোলো বাবা। ফিরলো অনেক দেরি করে। ডিনারের সময় পার হয়ে গেছে তখন। হাত মুখ ধুয়ে সবাই খেতে বসলো। মেরি জিজ্ঞাসা করলো, কত দূর গিয়েছিলে বাবা? 10 মাইল তো হবেই, বলল বাবা। নেকড়েগুলোর পায়ের ছাপ অনুসরণ করে গিয়েছিলাম।
কাল রাতে মস্ত বড় বাফেলো উলফ ওদের পুরনো আস্তানায় বেড়াতে এসেছিল। রাতেই ফিরে গেছে আবার নতুন ডেরায়। খুব সম্ভব রেল লাইন বসানোর কাজে এত লোকের হইহল্লা ওদের পছন্দ হয়নি, আস্তানা ছাড়তেই বাধ্য হয়েছিল। যাগে আসল কথা হলো, ওদের খুঁজতে গিয়ে আমি আমাদের হোমস্টেড কিন্তু পেয়ে গেছি। সবাই চেঁচামেচি শুরু করলো একসঙ্গে, কোথায় বাবা, কোথায়, কোন জায়গায়, এখান থেকে কত দূর? মা বলল, ভালো খবর কিন্তু এটা চার্লস। খাওয়ার পর চা শেষ করে গোঁফ মুছলো বাবা। তারপর বলল, জায়গাটা সব দিক দিয়ে আমাদের উপযোগী। চাষের জমি, ঘাসের জমি, বাড়ি করার জন্য উঁচু ভিটে, ঠিক যেন আমাদের জন্যই তৈরি হয়ে গেছে সব। লেকটা যেখানে গিয়ে ওইদিকে জলে মিশেছে, তার দক্ষিণেই জমিটা। সবচেয়ে বড় কথা, শহরের এত কাছে জায়গাটা যে মেয়েদের স্কুলে যেতেও কোনো অসুবিধা হবে না। খুব ভালো। উফ, শুনে খুব ভালো লাগছে চার্লস। গত 6 মাস এত জায়গা ঘুরে দেখলাম, একটাও পছন্দ হলো না। অথচ ঠিক মনের মতন জায়গায় যে পড়েছিল, এত কাছে, এত চোখের সামনে, কে বলবে বলো? 2 মাস আগেই যদি ফাইল করতে পারতে, তাহলে একেবারে নিশ্চিন্ত হতে পারতাম, বলল মা। নিশ্চিন্ত থাকো ক্যারোলিন, এই শীতের মধ্যে কেউ আসবে না এদিকে। আগামী বসন্তে মানুষ হোমস্টেডের খোঁজাখুঁজি শুরু করার আগে ব্রুকিংসে গিয়ে ক্লেম করব আমি। ক্রিসমাসের ঠিক আগের রাতে বউ নিয়ে হাজির হলেন মিস্টার পোস্ট। সবাই দারুণ খুশি, খুব জমবে এবারে বড়দিন। ঠিক হলো কাছেই সার্ভেয়ারদের অফিস রুমে থাকবেন ওরা। তোমাকে বসন্তের আগে আশা করিনি কিন্তু, বলল বাবা মিস্টার পোস্টকে। এই শীতে এত দূরের পথ পাড়ি দেয়া? আরে বাস, বললেন মিস্টার পোস্ট, হাড়ে হাড়ে টের পেয়েছি আমি এটা। তবে হ্যাঁ, খুব খারাপ কাজ করেছি তা বলবো না। তুমি কল্পনাও করতে পারবে না ইংরেজ, গোটা দুনিয়াটাই পশ্চিমে চলে আসছে আগামী বসন্তে। আইও আর সবাই যে আসছে তাতে কোনো সন্দেহই নেই। ভাবলাম কিছুটা এগিয়ে থাকি, না হলে কখন কোন ক্লেম ডাকাত কেড়ে নেবে হোমস্টেড, তা ঠিক আছে। দিনকাল খারাপ ইংরেজ, আরো আগে ক্লেম করা উচিত ছিল কিন্তু তোমার। যাই হোক, শীতটা গেলেই ছুটে যাওয়া যাবে আমরা, না হলে দেখবে কোথাও একটু জমিও আর অবশিষ্ট নেই এই এলাকায়। খুব মজা হলো সবার ক্রিসমাসে। সবাই এবার চমৎকার চমৎকার উপহার পেল। এমনকি মিস্টার ও মিসেস বোস্টও অবাক হয়ে গেলেন উপহার পেয়ে, কারণ কারোর জানার কথাই নয় যে তারা আসছেন। তারা অবশ্য বাচ্চাদের জন্য প্রচুর ক্রিসমাস ক্যান্ডি নিয়ে এসেছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস বলে লাফ ঝাঁপ দিল গ্রেস। সবাই ওর আনন্দ দেখে হেসে কুটিপুটি। দুপুরের খাওয়াটা ক্রিসমাসের সবচেয়ে বড় আকর্ষণ। বাবার শিকার করা মস্ত এক জ্যাক ব্যারিটের রোস্ট রান্না করছে মা, সেই সঙ্গে মজার মজার আরো কত কি যে খাবার। তৃপ্তির সঙ্গে খেয়ে উচ্ছ্বাসিত প্রশংসা করলেন নবদম্পতি। 2-একটা রান্না শিখে নিলেন মিসেস বোস্ট মার কাছ থেকে। ক্রিসমাস পরপরই এলো নিউ ইয়ার্স ডে, 1880 পয়লা জানুয়ারি। সেদিনটা এত আনন্দে কাটলো যে স্মরণীয় হয়ে থাকলো লরার কাছে। বাবাও বলল 80-র দশকটা খুব ভালো কাটবে বলে আমার মনে হচ্ছে। তাছাড়া এই যদি ডোকোটার নিশ্চিতের নমুনা হয়, তাহলে বলতেই হবে খুব ভালো করেছি পশ্চিমে এসে। হ্যাঁ, বললেন মিস্টার বোস, চমৎকার এই দেশটা। আমি খুব খুশি যে পুরো 160 একর জমির ক্লেম করেছি আমি। যদিও তুমিও তাই করো তাহলেই ভালো হয়। 7 দিনের মধ্যেই করব, বলল বাবা। ব্রুটিক্সের ল্যান্ড অফিসটা খোলার অপেক্ষায় ছিলাম শুধু। ইয়াঙ্গলস্টনে গিয়ে ফাইল করতে পারতাম, কিন্তু ওখানে যেতে আসতে 1 সপ্তাহের বেশি সময় লেগে যাবে। শুনেছি ব্রুকিংসের অফিস করবে বছরের প্রথম দিনই। আবহাওয়ার অবস্থা যদি এইরকমই থাকে আর ক্যারোলিনের যদি আপত্তি না থাকে, তাহলে আগামীকালই রওনা করব আমি। আপত্তি কিসের? পূর্ণ সমর্থন রয়েছে আমার, বলল মা। এখন শীঘ্রই একটা স্থায়ী ঠিকানা হতে চলেছে বলে খুশিতে জলজল করছে মায়ের মুখ। ব্যাস, তাহলে তো হয়েই গেল কথা, বলল বাবা।
দেরি হয়ে যাবে তাহলে। আর নয়, ক্লেম করব আমাদের ওই পছন্দের জায়গাটা। সে ভয় আর করছি না, আসলে কাজটা সেরে ফেলা খুব দরকার। শুভশ্র শীঘ্রম, বললেন মিস্টার বোস্ট। এঙ্গেলস, তুমি কল্পনাও করতে পারবে না এই রকম হুড়োহুড়ি লাগবে এখানে আগামী বসন্তে। দেখো, আমরা আগে আর কেউ পৌঁছতেই পারবে না। একটু বলতে পারি, জবাব দিল বাবা। কাল খুব ভোরেই যদি রওনা দিই, পরশু সকাল নাগাদ ঠিকই হাজির হয়ে যেতে পারবো আমি ল্যান্ড অফিসের সামনে। তোমরা কেউ যদি আমাকে দিয়ে চিঠি পোস্ট করাতে চাও তাহলে ঝটফট লিখে ফেলো আজকের মধ্যে। মিসেস বোস্ট আর মা চিঠি লিখতে বসলেন। সন্ধ্যের আগেই বাবার জন্য লাঞ্চের একটা প্যাকেট রেডি করে রাখলো মা। কিন্তু বিধিমাম, তুষার ঝড় শুরু হয়ে গেল রাতেই। এই আবহাওয়ার কথা কেউ জানতই না, আর এই আবহাওয়ায় বেরোনো তো সম্ভবই নয়। এক রোববার সাপারের পর বাবার বেহালার সঙ্গে গান মিলিয়ে গান গাইছিল সবাই। হঠাৎ বাইরে থেকে জোরালো এক কণ্ঠ এলো। দরজা খুলে ঝোড়ের মোড়ে দুজন লোককে আসতে দেখে ডেকে আনলো বাবা। প্রথম জনকে দেখে চেঁচিয়ে উঠল লরা, রোল্যান্ড অ্যালডন, রোল্যান্ড অ্যালডন! আরে এই তো ব্রাদার অ্যালডন, আপনি কোথা থেকে? খুশি হয়ে বলে উঠল মা। আগুনের ধারে চলে আসুন প্লিজ। সত্যি অবাক হয়ে গেছি কিন্তু। আমার চেয়েও বেশি অবাক হননি কিন্তু সিস্টার ইঙ্গেলস, বললেন রোল্যান্ড অ্যালডন। প্লাম ক্রিকের স্থায়ী বাসিন্দাদের এখানে এত পশ্চিমে আবিষ্কার করব তা যে ভাবতেই পারিনি। আর আমার ছোট্ট মিষ্টি পল্লীবালা লরা মেরিকে দেখছি অনেক বড় হয়ে গেছে। লরা কিছু বলতেই পারলো না, খুশিতে গলাটা বুঝে এসেছে ওর। মেরি বলল, খুব ভালো লাগছে আবার আপনার সঙ্গে দেখা হয়। মেরির মুখটা খুশিতে জল করছে, কিন্তু চোখে কোনো অভিব্যক্তি নেই। তাই দেখে থতমত খেয়ে গেলেন রেভারেন্ড অ্যালবান্ট। চট করে মার দিকে একবার তাকিয়েই আবার ফিরলেন মেরির দিকে। মিস্টার ও মিসেস বোস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিল মা রোল্যান্ড অ্যালবানকে। আপনারা চমৎকার গান গাইছিলেন, এমন সময় আমরা এসে বিঘ্ন সৃষ্টি করলাম, রেভারেন্ড অ্যালডন বললেন। আপনিও চমৎকার গেয়ে উঠলেন স্যার, জবাব দিলেন মিস্টার বোস্ট। না না, ওইটা আমি না, বললেন রেভারেন্ড অ্যালডন। গিয়েছিল স্কটি। আমি তো শীতে একেবারেই কাবু হয়ে পড়েছিলাম, কিন্তু ওর লাল চুল ওকে গরম রেখেছিল। ওই যে রেভারেন্ড স্টুয়ার্ট, এরা সবাই আমার পুরনো প্রিয় সুবন্ধু এবং তোমারও বন্ধু, কাজেই এখানে আমরা সবাই বন্ধু। লরা, তুমি টেবিল রেডি করো, নিচু গলায় মা অ্যাপ্রনটা কোমরে জড়াতে বলল। মিসেস বোস্ট একটা অ্যাপ্রন জড়িয়ে নিলেন, নিভন্ত আগুন উস্কে চায়ের কেটলি চাপিয়ে দিলেন। তারপর দুজনেই লেগে গেলেন রান্নায়। এতক্ষণে বাবা ফিরল, সঙ্গে আরও দুজনকে নিয়ে। এদের ওয়াগনে চড়ে এসেছেন রেভারেন্ডরা। জানা গেল এরা হোমস্টেডার। জিম রেভারেন্টে বসতি করতে চলেছে এরা। ওখানেই গড়ে উঠতে চলেছে হুরন নামে একটা নতুন শহর। হোম মিশনারি সোসাইটি রেভারেন্ডদের পাঠিয়েছেন এখানে একটা গির্জা তৈরি করার সম্ভাবনা যাচাই করতে। মুসাফিরদের খাওয়া দাওয়া হলে ভাড়ার ঘরের দরজায় এসে দাঁড়ালেন রেভারেন্ড অ্যালডন। লরা আর মা তখন থালা বাসন ধুতে বসেছে। চমৎকার খাবারের ব্যবস্থা করায় মাকে ধন্যবাদ জানালেন। তারপর আন্তরিক সহানুভূতির সঙ্গে বললেন, মেরির এই অবস্থা দেখে সত্যিই দুঃখ হলো মিস সিস্টার ইঙ্গেলস। হ্যাঁ ব্রাদার অ্যালডন, বিষণ্ণ কণ্ঠে বলল মা। ঈশ্বরের ইচ্ছা মেনে নেওয়ার মাঝে মাঝে খুব কঠিন হয়ে পড়ে যে। প্রামকে আমাদের স্কারলেট ফিভার হয়েছিল। খোদার কাছে হাজার শখ, হাজার কিছুই বললাম, কিন্তু আমার বাচ্চারা রেহাই পেয়েছে। মেরির ওপর দিয়ে গেছে সব কিছু, কিন্তু মেয়েটা আমার এত ভালো, একটি বাড়ির জন্য কোনো অনুযোগ করেনি। ও মহৎ আত্মা মেরির, বললেন রেভারেন্ড অ্যালডন। আমাদের সবার জন্যেই এটা একটা দৃষ্টান্ত। ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন বেশি। সাহস না হারালে শেষ পর্যন্ত মঙ্গলই হয়, দেখো। আচ্ছা, আমাদের কি জানা আছে যে অন্ধদের জন্য কলেজ হয়েছে কিনা? এই আইওয়াতেই আছে যে একটা। ডিসপ্যান্টটা শক্ত করে আঁকড়ে ধরল মা। মার মুখ দেখে ভয় পেল লরা। যখন কথা বলল মনে হলো মার শান্ত গলাটা বুঝে এসেছে। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলো, মা কিরকম খরচ জানেন? আমি জানি না সিস্টার ইঙ্গেলস, কিন্তু আপনি চাইলে খোঁজ নিয়ে জানতে পারি। ঢোক গিলল মা। তারপর বলল,
আমাদের তো অত টাকা নেই এখন, পরে যদি হয়, তখন যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে আমরা কিন্তু চেষ্টা করব, হয়তো হতেও পারে আমাদের সাধ্যের মধ্যে হলো। আমার ইচ্ছা ছিল মেরিটা লেখাপড়া শিখুক। ধূপ ধাপ লাফাচ্ছে লড়ার হৃৎপিণ্ডটা। চাপা স্বভাবের মাকে হঠাৎ যেন পরিষ্কার দেখতে পেল। মার আশা আকাঙ্ক্ষা হতাশা অনুভব করল স্পষ্ট। আমাদের প্রতিপালনের উপর আস্থা রাখতে হবে। প্রতিদিনই তিনি জানেন আমাদের জন্য কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল, বললেন রেভারেন্ড অ্যালডন। আপনাদের ধোয়া মোছা শেষ হলে সবাই মিলে চলুন, একটু প্রার্থনা করলে কেমন হয়? খুব ভালো হয় ব্রাদার অ্যালডন, কাজ শেষ করেই আসছি আমরা। ধোয়া মোছা শেষ করে অ্যাপ্রন খুলে রেখে চুল ঠিকঠাক করে নিল লরা। দেখলো মেরির সঙ্গে কথা বলছেন অ্যালডন, খুবই আন্তরিকতার সঙ্গে। গ্রেস মিসেস বোস্টের কোলে, বাকি আর সবাই নবাগত হোমস্টেডদের সঙ্গে গল্প গুজবে মশগুল। মা ঘরে ঢুকতেই উঠে দাঁড়ালেন রেভারেন্ড অ্যালডন, বললেন, ঘুমোবার আগে সবাই মিলে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করবেন এখন। সবাই যে যার চেয়ারের পাশে গাড়ু হয়ে বসল। রেভারেন্ড অ্যালডন বললেন, হে ঈশ্বর, তুমি আমাদের মনের কথা জানো, আমাদের একান্ত গোপন চিন্তাও তোমার অজানা নয়। তুমি প্রার্থনা মঞ্জুর করো, আমাদের পাপ মোচন করো, আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করো। আশ্চর্য এক নীরবতা নেমে এলো ঘরে। লরার মনে হলো ও যেন খরায় শুকিয়ে যাওয়া ঘাস। স্বর্গ সুধার মতন ঠান্ডা নরম বৃষ্টি পড়ছে এখন ওর উপর, সিক্ত সঞ্জীবিত করছে এখন ওকে। শান্ত হয়ে গেল ওর মনের সকল কোহব। অনুভব করলো কি করে যেন সহজ হয়ে গেছে সব কিছু। দুর্বলতা কাটিয়ে উঠেছে ও। মেরি যাতে কলেজে যেতে পারে সেই জন্য যা করার সব করবে ও এখন হাসি মুখে, নিজের সুখের দিকে আর চাইবেই না। লরা আর ক্যারি দোতলা থেকে ক্যারির বিছানাটা নামিয়ে পেতে দিল স্টোভের ধারে। 3 বোন এক বিছানায় শোবে আজ। ঠান্ডা বিছানায় ঢুকে পড়ল ওরা হি হি করতে করতে। মায়ের দেয়া কাপড়ে পেঁচানো গরম লোহার টুকরোটা মেরির পায়ের কাছে রেখে লরা নাক পর্যন্ত ঢেকে নিল লেপটা। লরা ফিসফিস করে বলল, মেরি, রেভারেন্ড অ্যালডন আমাকে বললেন অন্ধদের জন্য নাকি কলেজ আছে। অন্ধদের জন্য কি আছে? ক্যারি ফিসফিস করে জানতে চাইল। কলেজ, চাপা গলায় বলল লরা, ওখানে ওরা লেখাপড়া শেখে। কি করে? অবাক হয়ে গেল ক্যারি। আমার ধারণা ছিল লেখাপড়া শিখতে পারে না ওরা। ঠিক জানি না, বলল মেরি, নিশ্চয়ই কোনো একটা উপায় আছে, কিন্তু যাকে আমার পক্ষে তো আর সেটা সম্ভব নয়। নিশ্চয়ই অনেক টাকা লাগে ওখানে ভর্তি হতে, তাই না? আমি তো পারবো না। মাকেও বলেছেন রেভারেন্ড অ্যালডন কথাটা, ফিসফিস করে বলল লরা। সম্ভব হতেও পারে মেরি, আমার ধারণা হবে। গভীর মনে শ্বাস নিল লরা, তারপর শপথের মতন করে বলল, মন দিয়ে পড়বো আমি, যাতে স্কুলে পড়াতে পারি। যে টাকা পাবো তাতে আমিও অনেক সাহায্য করতে পারবো মা বাবাকে। সকালে ঘুম থেকে উঠে নিচে কাপ দস্তরি চামচের শব্দ শুনে তাড়াহুড়ো করে নেমে এলো লরা, মাকে সাহায্য করবে বলে। দুজনে মিলে নাস্তা সাজিয়ে ফেললো টেবিলে। তৃপ্তির সঙ্গে নাস্তা খেয়ে রওনা হয়ে গেল মুসাফিররা হুরনের পথে। মিস্টার বোস বললেন, দেখলে ইংল্যান্ড, এখনই কেমন লোক আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলল বাবা, আমিও লক্ষ্য করছি ব্যাপারটা। মার্চ মাস শুরু হয়েছে সবে, এখনই না, কাল সকালেই রওনা হয়ে যাব রুবিক্সের পথে, রোদ থাক বা বৃষ্টি থাক। কিন্তু আরো 2 দিন দেরি হয়ে গেল বাবার রওনা হতে। ওয়াগনের পর ওয়াগন, শীতার্ত অভুক্ত লোক আসা শুরু করেছে রাতের আশ্রয়ের আশায়, খাবার পাবে সেই আশায়। বাবা প্রথম অতিথেয়তায় পরাকাষ্ঠা দেখালো, তারপর বুঝতে পারলো এভাবে তো চলবে না। আশ্রয় প্রার্থী মানুষকে ফিরিয়ে দেওয়া যাবে না ঠিকই, কিন্তু সাহায্যের বিনিময়ে কিছু পয়সা নিলে অসুবিধে কি? খাওয়া থাকার জন্য ধার্য করা হলো 50 সেন্ট, যে মানুষ হোক আর বা ঘোড়া। রোজই গাড়ি ভরে ভরে লোক আসছে। আইওয়া, উহাও, ইলিয়ন, মিশিগান,
মিশেটোনা, উইসকনসিন থেকে, এমনকি নিউ ইয়র্ক আর ভারমন্ট থেকেও আসছে। কেউ হুরনে চলেছে, কেউ যাবে ফোর্ট পিয়ারে, কেউ আবার পশ্চিমে খুঁজবে হোমস্টেড। যাচ্ছি করতে করতে এক সকালে সত্যিই বেরিয়ে পড়লো এবার বাবা। এদিকে আশ্রয় প্রার্থীরও অভাব নেই। ওয়াগন আসছে একের পর এক, কেউ ভদ্রলোক, কেউ চাষারে, কেউ বা মদ্যপ চেহারা, দেখে চেনার জো নেই। কোনো দিন 15-20 জনের মতন লোক থাকে, মেশিনের মতন কাজ করছে মা আর লড়া। ক্যারিও সাহায্য করছে সাধ্য মতন, টাকা জমছে হাতে। এবার লোকে কাঠ নিয়ে আসতে শুরু করলো, শহর এলাকায় ঘর তুলতে শুরু করলো মানুষ। কেউ স্টোর বানাবে, কেউ বাড়ি। চোখের সামনে গড়ে উঠতে শুরু করলো ডিসমেট শহর। কাজ করতে করতে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে মা। তারই ফাঁকে ক্লেম ফাইল করতে বাবার দেরি করে ফেললো কিনা তাই নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই। 4 দিন পর ফিরল বাবা। ঘোড়া দুটোকে আস্তাবলে রেখে হাসি মুখে ঢুকলো দরজা দিয়ে। হ্যাঁ ক্যারোলিন, ক্লেম ফাইল করে এলাম। পেয়েছো তাহলে? উফ, খুশিতে ঝিকমিক করছে মায়ের চোখ। পাবো না মানে? পছন্দ করার পর থেকেই তো ওটা আমার, তবে যুদ্ধ করে জয় নিতে হয়েছে আমাকে জায়গাটা। বলেই স্টভের দিকে হাঁটতে শুরু করলো বাবা। বাইরের বাতাস খুব ঠান্ডা। চট করে চা চড়িয়ে দিল মা। জিজ্ঞাসা করলো, গোলমাল হয়েছিল চার্লস? উফ, কি যে ভিড়, না দেখলে তো বিশ্বাসই করা যায় না, বলল বাবা। মনে হলো গোটা দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে ল্যান্ড অফিসের ওপর। রাতে পৌঁছলাম বুকিংসে। পরদিন সকাল থেকে সারা দিন লাইনে দাঁড়িয়ে অফিসের দরজা পর্যন্ত শুধু পৌঁছতে পারলাম। এত লোক আগেই লাইন দিয়ে দিয়েছে, ভাবো একবার। সারা দিন দাঁড়িয়ে আছি। বাবা জিজ্ঞাসা করলো, লরা কি বলো? হ্যাঁ আমার ছটপটি, হ্যাঁ সারাটা দিন কিচ্ছু না খেয়ে। এবার প্রশ্ন ক্যারির। মনেই ছিল না খাওয়ার কথা, বলল বাবা। কষ্ট দিয়েছে ভিড়ের চাপ, এমন ভিড় তোমরা জীবনেও দেখেনি। আমার মনের মধ্যে সারাক্ষণই ভয়। কে জানে, কেউ হয়তো আমার জমিটা ক্লেম করছে এই মুহূর্তে। কিন্তু হোটেলে খেতে গিয়ে যা ভয় পেলাম তার কোনো তুলনাই হয় না। খেতে গিয়ে ভয় কেন? লড়ার প্রশ্ন। ল্যান্ড অফিস যখন বন্ধ হয়ে গেল, ঠেলাঠেলি করে পৌঁছলাম একটা হোটেলে। ওখানে খেতে খেতে দুজন লোকের আলাপ শুনে আমার তো চক্ষু চড়ক গাছ। একজন বলল হুরনের কাছে জমি ফাইল করেছে, অপরজন বলল হুরনের চেয়ে অনেক ভালো শহর হবে ডিসমেট। তারপর ঠিক আমি যে জমি ক্লেম করতে গিয়েছি ওটার কথাই বলল। নম্বর টম্বর হুবহু এক। পরদিন ভোরে নাকি সবার আগে ও এই জমিটা ক্লেম করবে। বলল এটাই নাকি এখন শহরের আশেপাশের একমাত্র খালি জায়গা, এটাই ও ক্লেম করবে, যদিও জমিটা দেখেনি কোনোদিন। হায় হায়, তারপর? এবার মায়ের প্রশ্ন। বুঝে গেলাম যেমন করেই হোক ওর আগে ক্লেম করতেই হবে আমাকে। প্রথমে ভাবলাম খুব ভোরে উঠে দাঁড়িয়ে যাব লাইনে, কিন্তু পর মুহূর্তে মোট পাল্টে ঝুঁকি নেওয়াটা সব দিক থেকে ঠিক হবে না। এমনিতেই প্রচুর সময় নষ্ট করেছি ঢিলেমি দিয়ে। সাপারটা শেষ করেই সোজা চলে গেলাম ল্যান্ড অফিসে। ওটা না বন্ধ হয়ে গেল, বলল ক্যারি। হ্যাঁ, ওটা তো বন্ধই ছিল। অফিসের বন্ধ দরজার সামনেই বসে পড়লাম। সারা রাত থাকবো ওখানে। এটা কি সত্যি দরকার ছিল চার্লস? বলে চায়ের কাপটা এগিয়ে দিল মা। বলো কি, এতটাই দরকার ছিল? চোখ কপালে তুললো বাবা। একা আমি হলে একটা কথা ছিল, কয়েক ডজন লোক বসে পড়লো দেখলাম রাতেই। কপাল ভালো যে আমিই পৌঁছেছিলাম সবার আগে। সবার ঠিক পরেই রয়েছে সেই দুজন লোক যাদের কথা শুনে ফেলেছিলাম। এই পর্যন্ত বলে চায়ে ফুঁক দিতে শুরু করলো বাবা। অস্থির হয়ে বলে উঠল লরা, কিন্তু ওরা জানে না যে তুমিও ওই একই জমি ক্লেম করতে চাও, তাই না? না, সকাল পর্যন্ত টেরই পায়নি। কিন্তু সকালে হঠাৎ একজন পরিচিত লোক আমাকে দেখে জিজ্ঞাসা করলো, হ্যালো ইঙ্গলস, তুমি তাহলে সিলভার লেকের শীতটা কাটিয়ে দিলে? ডিসমেটের কাছাকাছি ক্লেম করছো, তাই না? হায় হায়, কোকিয়ে উঠলো মেরি। হ্যাঁ, হাঁড়ি তখন ফেটে গেছে হাটে। চায়ে চুমুক দিল বাবা। বুঝলাম এখন দরজা ছেড়ে একটু নড়লেই গেছি। ক্যাট মেরে বসে থাকলাম। সূর্য যখন উঠলো তখন ভিড় হয়ে গেছে দ্বিগুণ। যখন ল্যান্ড অফিসের দরজা খুললো তখন অন্তত 200 লোক চাপ দিচ্ছে আমার পিঠে। লাইনের ধারে সেদিন আর কেউই ধারছে না, ওকে ধাক্কা দিচ্ছে, এগোবার চেষ্টা করছে সবাই। যাক, শেষ পর্যন্ত দরজা খুললো। আর একটু চা দেবে ক্যারোলিন? বলো বলো, শেষ করো, চেঁচিয়ে উঠল লরা। তারপর কি হলো প্লিজ?
দরজা খুলতেই হুড়নের লোকটা আমাকে টেনে ধরলো, সঙ্গের লোকটাকে ঢুকে পড়লো। আমি একে ধরে রেখেছি, অর্থাৎ আমাকে মারপিটে জড়িয়ে দিতে পারলেই ব্যাস সঙ্গী নির্বিবাদে নিতে পারবে আমাদের হোমস্টেটা। ঠিক সেই মুহূর্তে চোখের পলকে এক টনি পাথরের মতন কেউ একজন ঝাঁপিয়ে পড়লো হুড়নওয়ালাদের ওপর। ঢুকে পড়ো ইংরেজ! প্রচন্ড হাঁক ছাড়লো লোকটা। আমি দুরস্ত করেছি ব্যাটাকে। ওই ওই! বাবার তীক্ষ্ণ চিৎকারে চমকে উঠল মা। করো কি চার্লস? তোমার কল্পনাও করতে পারবে না লোকটাকে। মিস্টার এডওয়ার্ডস, তাই তো? বলল লরা। আরে থো হয়ে গেল বাবা, তুমি কি করে বুঝলে লরা? ইন্ডিয়ান টেরিটোরিতে প্রায় এরকম হাঁক ছাড়তেন তিনি। বলতেন উনি নাকি টেনেসির বুনো বেড়াল। কোথায় বাবা, সঙ্গে করে আনোনি ওকে? রাজি করাতেই পারলাম না, অনেক চেষ্টা করেও। এখান থেকে দক্ষিণে জমির ক্লেম ফাইল করছে ও, কারণ ক্লেম ডাকাতির ভয়ে জমি ছেড়ে নড়তেই পারছে না। ওর কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে বলল। আমি বললাম তোমরা প্রায়ই ওর কথা স্মরণ করো, বিশেষ করে মেয়েরা। ওর 40 মাইল হেঁটে গিয়ে সান্তা ক্লজের কাছ থেকে উপহার এনে দেওয়া জীবনেও আমরা কেউ ভুলবো না। ঠিক সময় মতন এডওয়ার্ডসের সাহায্য না পেলে আমার পক্ষে ক্লেম ফাইল করাই সম্ভব হতো না। ওরে বাবা, কি মারপিট যে বাঁধিয়ে দিয়েছিল ও! ব্যথা পাননি তো? জানতে চাইল মেরি। না, একটা আঁচড়ও লাগেনি ওর গায়ে। শুরু করেছিল ঠিকই, কিন্তু আমি অফিস কামরায় ঢোকার সঙ্গে সঙ্গেই ও সরে গেছে ওখান থেকে। যাক, সব ভালো যার শেষ ভালো তার, বলল মা। ক্লেম ফাইল হয়ে গেছে বলে সুস্থির লাগছে এবার মনটা, বড় ভালো লাগছে এবার। আশ্রয় প্রার্থীদের খাওয়া থাকার ব্যবস্থা করতে করতে মা আর লরা গলদঘর্ম। সন্ধে থেকে আসতে শুরু করে দেয় ওরা, দলের পর দল। রান্না করে তাদের খাইয়ে থালা বাসন ধুয়ে 1 মিনিট সময় পাওয়া যায় না গল্প করার। ক্লান্তিতে ভেঙে আসতে চায় শরীর, ঘুম জড়িয়ে আসতে চায় চোখে, কিন্তু মেশিনের মতন কাজ করে যায় লরা। অনেক টাকা জমিয়ে ফেলেছে ওরা, এই টাকা কাজে লাগবে বাবার। শহরে বাড়ি বানাতে লেগে গেছে বাবা, খামারে তো ঘর তুলতেই হবে। শহরেও একটা থাকলে অনেক সুবিধা হবে। 6 মাসের মধ্যে বাড়ি তৈরি করতে হবে খামারে, কিন্তু এরই মধ্যে শহরে কয়েকটা বাড়ি বানিয়ে ফেলা সম্ভব। চাহিদা দেখে মনে হচ্ছে ভালো রোজগার হবে 2-3টে বিক্রি করে দিলে। হুজুগ একদিন শেষ হলো, সবাই যে যার বাড়ি বানিয়ে বাস করতে শুরু করলো শহরে। হোটেলও তৈরি হয়ে গেল একটা, কাজেই এখানে আর কারোর বাড়িতে আশ্রয় নেওয়ার দরকারই পড়ছে না। একদিন ওরা দেখলো খাওয়ার টেবিলে শুধু ওরা কয়েকজনই, বাইরের আর কেউই নেই। শান্তি ও শ্রান্তি দুটোই অনুভব করলো এবার লরা একই সঙ্গে। এ কয়দিন $42 রোজগার করে ফেলেছে ওরা মা মেয়ে মিলে। বাবাকে বলল এই টাকাটা আলাদা করে রেখে দেব আমরা, নেহাতি ঠেকায় না পড়লে এতে আর হাত দেব না। যদি রাখতে পারি, মনে মনে বলল লরা, মেরিকে কলেজে পাঠাবার কাজে কিছুটা তো সাহায্য হবে। এখন যে কোনো দিন এসে পড়বে সার্ভেয়াররা। আবার বলল বাবা, আমাদের বোধহয় বাঁধা ছাদার কাজ এবার শুরু করে দেওয়া উচিত। শহরে একটা বাড়ি থাকার উপযুক্ত হয়ে এসেছে প্রায়, আমরা ওখানে গিয়ে উঠবো কোম্পানির মাল সামান বুঝিয়ে দিয়ে। ঠিক আছে চার্লস, বলল মা, কালকেই বিছানার চাদর সব ধুয়ে প্যাক করার কাজ শুরু করে দেবো। সার্ভেয়াররা ফিরে এলো, ওদের সব বুঝিয়ে দিয়ে শহরে চলে এলো এবার বাবা। মিস্টার ও মিসেস বোস চলে গেলেন নিজেদের হোমস্টেডে। শহরে কয়েকদিন থেকে হাঁপিয়ে উঠল লরা। চারিদিকে খুঁড়ি ঘ্যাঁচ ঘ্যাঁচ খুটখাট আওয়াজ, গাদাগাদি লোক, একটু কান পাতলেই লোকজনের কথা শোনা যায়। লরার কপাল ভালো যে বেশি দিন শহরে থাকতে হলো না। শহরের দক্ষিণে একটা দুর্ঘটনা ঘটে গেল। হান্টার নামে এক হোমস্টেডের কুটিরে ঢুকে বসে গেল ক্লেম ডাকাত। এখানে কি করছে জিজ্ঞাসা করতেই ওকে গুলি করে মেরে ফেলেছে ডাকাতরা। হান্টারের বাবা অফিসারকে নিয়ে গিয়ে গ্রেফতার করিয়েছে লোকটাকে। এই ঘটনায় ভয় পেল বাবা। খুব শীঘ্রই মোটামুটি বাস করার উপযোগী একটা কুটির তৈরি করে সবাইকে নিয়ে রওনা হয়ে গেল খামারের উদ্দেশ্যে। হাঁপ ছেড়ে বাঁচল লরা। শহরে যে মানুষ কি করে থাকে কে জানে। হঠাৎ লরা দৃষ্টি আকর্ষণ করলো দুটো বাদামি রঙের ঘোড়া। কেশর আর ল্যাজটা কালো, রোদ লেগে চকচক করছে ঘাড়ের পশম। হালকা একটা ওয়াগন টেনে নিয়ে যাচ্ছে ঘোড়া দুটো। কম বয়সী একটা ছেলে চালাচ্ছে ওয়াগন, ঠিক তার পেছনেই
তার চেয়ে একটু লম্বা এক যুবক দাঁড়িয়ে রয়েছে চালকের কাঁধে একটা হাত রেখে। ইস, কি সুন্দর ঘোড়া, চেঁচিয়ে উঠল লরা। দেখো দেখো বাবা। ঘুরে তাকালো বাবা, অনেকক্ষণ চেয়ে থেকে বলল, ওরা তো ওয়াইল্ডার পরিবারের ছেলে, দুই ভাই। আলমান্সো চালাচ্ছে, সঙ্গে রয়েছে ওর বড় ভাই রয়্যাল। শহরের উত্তর দিকে ক্লেম করেছে ওরা। ওদের ঘোড়াগুলো সত্যি দেখার মতো, দেশের সেরা ঘোড়া। আমার যদি থাকতো এরকম এক জোড়া ঘোড়া, মনে মনে বলল লরা। জানি না, বলার সঙ্গে সঙ্গে কিন্তু মঞ্জুর হয়ে গেছে ওর প্রার্থনা। দক্ষিণে ওদের খামারের দিকে চলছে ওয়াগন। জলা থেকে আকাশে উঠল একটা সারস, পা দুটো ল্যাগ ব্যাক করে ঝুলছে। কিরকম দাম বাবা? জিজ্ঞাসা করলো লরা। কিসের কিরকম দাম ছটপটি? ওই রকম ঘোড়ার। ওরকম ঘোড়া একটা জুটি কিনতে চাইলে $250 এক পেনিও কম হবে না, 300 হতে পারে। একটু অবাক হলো। কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। $300 এত বেশি দাম যে লড়ার কল্পনাতেও আসে না। খুব ধনী না হলে কেউ এত দামি ঘোড়া কিনতেই পারে না। মনে মনে ঠিক করলো যদি কোনোদিন অনেক টাকা হয় তাহলে এইরকম একজোড়া ও ঘোড়া কিনবে। কোনো রকমে দাঁড় করানো কুটিরের কাছে পৌঁছলো। হাসলো মা ঘরের দুরবস্থা দেখে। তারপর বলল, যাক, ক্লেম ডাকাতির হাত থেকে তো বাঁচা গেল। নিজের বাড়ি, আহা নিজের বাড়ি। চার্লস, সত্যি খুব খুশি লাগছে আমার। সন্ধ্যায় মস্ত চাঁদ উঠল প্রেরির দিগন্তে। বেহালাটা বের করে সুর বাঁধল বাবা। সবাই মিলে গাইল ওরা, আরাম আয়েশ শান্তির খোঁজে যতই আমি ঘুরি, সবার সেরা মানতেই হয় আমার নিজের বাড়ি। হোক না সেটা পর্ণকুটির, হোক না সেটা দিনহীন, রাজার প্রাসাদ, অট্টালিকার ভ্রান্ত মোহ ছাড়ি, সবার সেরা মানতেই হয় আমার নিজের বাড়ি। এতদিনে স্থায়ী ঠিকানা খুঁজে পেল ইঙ্গেলস পরিবার। এত দিনে শান্তি এলো পশ্চিম বিদ্বেষী মার মনে। শেষ হলো বাই দ্য সোর্স অফ সিলভার লেক বইটি। খুব তাড়াতাড়ি আসছি পরের গল্পগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।